ভারতে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা, আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনূস। আমার মনে হয় না যে ইউনূস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। এটা বড় বাঁচা তিনি বাইচা গেছেন। এটা চমলক্ষ ঘটনা ঘটে গেল। তীর মারছে জায়গা মতো, তীর আমি যেখানে মারতে চাই সেখানেই লাগে, তীর ঠিক জায়গায় লাগছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে। ধর্ম ব্যবসায়ী কাকে বলে, কত প্রকার কি কি, মির্জা ফখরুলের আজকের কার্যক্রম দেখেন। ধর্ম ব্যবসার তাত্ত্বিক কোনো বিষয় বা সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই। জাস্ট সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা সাহেব, আপনি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পাগল হয়েছে নাকি কোনটা? মির্জা ফখরুল, আপনি যে ছাত্রদেরকে বলতেছেন কোন গ্রাউন্ডে, কোন জায়গা থেকে, কোন আইনে, কোন লজিকে, কোন সংবিধানে আপনি যে বলতেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। দর্শক, বিষয়টা কি খুব স্বাভাবিক মনে হয়? না, স্বাভাবিক না, অবশ্যই স্বাভাবিক না। এর পেছনে কি অন্য কোনো ভূ রাজনীতি নেই? অবশ্যই আছে দর্শক। তার মানে পরিস্থিতি পাল্টাচ্ছে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি। কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে। ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, সেটা ডাক্তার শফিক সাহেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে প্রতিদিনই সখ্যতা বাড়ছে বাংলাদেশে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করেও তৈরি হয়েছে অশান্তির পরিবেশ। আমরা আলোচনা করছি বাংলাদেশের নৌবাহিনীর একটি নতুন যুদ্ধজাহাজের কথা। কলকাতার দুয়ারে বাংলাদেশের এই নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে। ধর্ম ব্যবসায়ী কাকে বলে, কত প্রকার কি কি, যদি দেখতে হয় চরমনাই পীর সাহেবের কাছে গিয়ে মির্জা ফখরুলের আজকের কার্যক্রম দেখেন। ধর্ম ব্যবসার তাত্ত্বিক কোনো বিষয় বা সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই। জাস্ট সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ট্রল হচ্ছে এবং ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন কোরআন কিংবা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম ব্যবসার বিরুদ্ধে সোচ্চার, ইসলামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, এর সাথে বিএনপি কখনো একমত নয়। মির্জা ফখরুল নিজে কথা অনেকবার বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি এটা বিএনপি সমর্থন করে না। সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চরমনাই পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আমার খুব কষ্ট লাগে, আমি তার মনের অনুভূতিটা বুঝাই একটু। মুখে হাসি নেই, খুব কষ্টের সাথে, এবং খুব কষ্ট পেয়েছেন। হার্ট অ্যাটাক হয় কিনা বয়স হয়েছে বলা যায় না, কিন্তু মানসিক স্থিরতা ভালো, মোটামুটি স্ট্যাবিলিটি ভালো। যখন পীর সাহেব চরমনাই সাংবাদিকদের বলছেন মির্জা ফখরুলকে পাশে দাঁড় করিয়ে রেখে আমরা দ্রুত নির্বাচন চাই, দ্রুত বলতে আমরা যৌক্তিক সময় বোঝাচ্ছি, এবং সেটা 1-1.5 বছর, 6 মাস তো হয়ে গেছে, মানে আরো 1 বছর। অথচ মির্জা ফখরুলদের নির্বাচন চাওয়া এটা 4-5 মাস বা 6 মাসের মধ্যে। তো দর্শক, তখন মির্জা ফখরুল চাচা খুব কষ্ট পেয়েছেন। মানে তার জেস্চার, অ্যাপিয়ারেন্স দেখলেই বোঝা যায় কি কষ্ট। এক কষ্ট নিয়ে ফিরেছেন, আবার আরেক কষ্ট কি, যখন চরমনাই পীর সাহেবের অফিসে গিয়েছেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরনে আমি ব্লেজার দেখেছি, মাথায় কোনো টুপি ছিল না। কিন্তু বৈঠক, কথাবার্তা, 10 দফা চুক্তি এগুলো করতে করতে জোহরের নামাজের সময় হয়েছে। এখন চরমনাই লোকজন তো অবশ্যই নামাজি, তারা তো টাইমলি নামাজ পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পকেটে টুপি ছিল না চরমনাই তাকে হাদিয়ে দিয়েছে, এটা আমি নিশ্চিত হতে পারিনি। কিন্তু কষ্ট লাগে যে এই শীতের দিনে ব্লেজারটা খুলে শার্ট পরিহিত অবস্থায় অজু করতে হয়েছে তাকে। এটা কষ্টের যে ব্লেজার খুলে অজু করতে হয়েছে, তারপরে দীর্ঘ সময় ব্লেজার ছাড়া ছিলেন, মাথায় একটা টুপি দিয়েছেন, এবং মজার বিষয়ে টুপিটা হচ্ছে 5 কুলি টুপি। তো দর্শক, মির্জা ফখরুল সাহেবকে নিকট অতীতে কয়েকটা জানাজায় আমি দেখেছি, অধিকাংশ সময় তার মাথায় টুপি থাকে না। এবং আমি নিকট অতীতে বা কোনো ছবি এরকম রমজান মাস সারা জুমার নামাজে বা কোথাও টুপি পরে গিয়েছেন, এটাও কিন্তু গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আসতে আমরা দেখি না। যদি এরকম টুপি পরা অভ্যাস থাকতো মাঝে মাঝে আসতো।
জুমার নামাজের ছবি আমরা দেখি না, জানাজায় তো আমরা দেখেছি এরকম টুপি থাকে না, মাঝে মাঝে থাকে। তো মাঝে মাঝে রমজানে বা বিভিন্ন সময় মির্জা ফখরুলের মাথায় যে টুপি দেখেছি, সেটা কেমন টুপি জানেন? সেটা হচ্ছে ওই হাসানুল্লাহ কিনু কিংবা রাশেদ খান মেনন, নজিবুল বাসার মাইজ ভান্ডারীরা যে এক প্রকার টুপি পরে না, মাইজ ভান্ডারি টুপি, লম্বা উঁচু, মানে ওই টাইপের টুপি পরেন। এবং এই মির্জা ফখরুলদের মতো সাবেক কমিউনিস্টদের জন্য ওই টাইপের টুপি হচ্ছে ফিট। শুধু মির্জা ফখরুল নাই, সাবেক ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট এরা সবাই ওই টাইপের টুপি পরে, মাইজ ভান্ডারি টাইপের টুপি, যাতে মৌলবাদী বা অন্যান্য এক্সট্রিমিস্ট ইসলামপন্থীদের মতো না লাগে, এটা তাদের পছন্দ। ওই টুপি পরতেন। কিন্তু মজার বিষয়, আজকে জীবনে এই প্রথম কেউ দেখাতে পারবেন না যে এই 5 কোটি টুপি মির্জা ফখরুল অতীতে কখনো পড়েছে, এই প্রথম এই টুপি পরেছেন। এটা কি বলে ধর্ম ব্যবসা? এমনিতে জোহরের টাইমে, জুমার টাইমে কোথায় থাকেন, কি করেন, এই ব্লেজার খুলে উজু করেন কিনা, এটা আমরা ভালোভাবে জানি স্যার। আমাদেরকে তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করবেন, আমরা সব জানি। এমনিতে পাওয়া যায় না, কিন্তু চরমনাই পীরের কাছে গিয়ে নিজেদেরকে ধার্মিক, ধর্মভীরু, হুজুরদেরকে পছন্দ করি, হুজুরদেরকে ভালোবাসি, এটা প্রমাণ করার জন্য আপনাকে কৃত্রিমভাবে নিজের স্বভাবের বাইরে গিয়ে ধার্মিক সাজতে হয়েছে। এটাকেই বলে রাজনীতিতে ধর্ম ব্যবসা। এটাই হচ্ছে মির্জা ফখরুলদের আসল রূপ। মির্জা ফখরুল্লাহ, যেই মির্জা ফখরুল বলেন রাজনীতির সাথে কোরআন ইসলামের সম্পর্ক নেই, সেই মির্জা ফখরুল্লাহ 5 কোটি টুপি মাথায় দিয়ে চরমনাই বিশ্বাবেশে চুক্তি করতে পারেন, শরীয়ত বিরোধী কিছু বলবো না। এবং এই যে টুপি পরার খেলা, কেউ কেউ বলছেন যে এই ধাক্কা যদি ডক্টর ইউনূস সামলাইতে না পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক বিনিয়োগ বন্ধের দিকে, তাহলে এই সরকারকে মানে পথ ছেড়ে দিতে হবে। যে কোনো সময় সরকার আপনার পতনের মুখে পড়ে যাবে, জনদাবিতে বিস্ফোরণ করবে, রাজনৈতিক দলগুলো আপনার এই গেমটা মোটামুটি খেলতে পারবে। বাট সকল কিছুর মধ্যে একটা বড় ধাক্কা হচ্ছে আপাতত নির্বাচনের আগ পর্যন্ত আমার মনে হয় না যে ইউনূস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। একটা বড় বাচ্চা তিনি বেঁচে গেছেন, একটা চমলক্ষ ঘটনা ঘটে গেল। চলুন দেখি কি সেই ঘটনা। এর মাঝখানে বাংলাদেশের আরেক সহযোগী পার্টনার ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে হাঁটে আমরা জানি, তার পিছনে পিছনে ইউরোপীয় ইউনিয়ন হাঁটে। তারা নামে একটা আলাদা সংস্থা হলেও বেসিক্যালি আমেরিকার সিদ্ধান্তে তারা প্রভাবিত হয়। তো এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পথে হাঁটবে? তবে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ধরনের সুসংবাদই আমরা বলতে পারি। কারণ ইউরোপীয় ইউনিয়নের যিনি ইউরোপীয় কমিশনের যিনি প্রেসিডেন্ট আছেন, উরসুলা ভন ডার লেয়েন, তিনি একটা খোলা চিঠি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর এই চিঠির যদি পরিভাষাটা আমরা মোটা দাগে বলি, যে আপনি কোনো টেনশন করেন না, আমরা আপনার সাথে আছি। বাংলাদেশের সঙ্গে চলমান যে সহযোগিতা, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রগুলোর এই সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর এই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন, তিনি আপনার একটা খোলা চিঠি পাঠিয়েছেন আমাদের সরকারকে। আর এই তথ্য জানিয়েছে কে? প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য আপনার সামনে এলো। তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত এবং নতুন অংশীদারিত্ব যেই তৈরির সম্ভাবনা আছে সেটা ইউরোপীয় ইউনিয়ন মূল্যায়ন করছে। তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি সইয়ের বিষয়েও এখানে আলোচনা হয়েছে। আর আরও একটা পজিটিভ দিক হচ্ছে, বাংলাদেশ থেকে গেল 17-18 বছর যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সেই টাকাগুলো আওয়ামী লীগের বিভিন্ন নেতা, এমপি কর্মী, পাশাপাশি প্রশাসনে থাকা আমলা কামলা, মানে যারাই আছে বাংলাদেশ থেকে, বা বিভিন্ন ব্যবসায়ীরা যে টাকাগুলো ইউরোপীয় দেশগুলোতে আপনার পাচার করে দিয়েছে, সেই টাকাগুলোকে উদ্ধারেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাট এই মুহূর্তে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক যে একটা ধাক্কা আছে সেটা কাটায় উঠতে আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা খুব জরুরি। আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, সো সেই ক্ষেত্রে তার বন্ধু মহলে একটা বিশাল পরিচিতি আছে, বিভিন্ন রাষ্ট্রের প্রধান বা যারা আছেন, সেই ক্ষেত্রে হয়তো একটা পজিটিভ বেনিফিট আসবে, যেটা দেশের জন্য কল্যাণকর হবে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি। কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে। ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে একটা সময় আমরা দেখতাম যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঘুরঘুর করতো বিভিন্ন বড় বড় রাজনৈতিক সংগঠনগুলোর সাথে, কিংবা তাদেরকে একটু ছোট করে রাখা হতো, মানে তারা যে কোনো মূল্যে সেখানে তাদের কাছে স্পেস পাবে না। চেয়ার একটা পেলে তা মঞ্চের লাস্ট কর্নারে থাকবে হুজুর সাহেব, ইসলামিক দলের নেতা, আর মাঝখানে হাতের ডানে বামে থাকবে সব বামপন্থী মডার্ন ভাব নেওয়া কিছু মানুষ। বাংলাদেশে সেই ভাবটার কিছুটা বলবো না, প্রায় 90% পরিবর্তন করে দিয়েছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব। কিভাবে করে দিয়েছেন? বাংলাদেশে তিনি এখন ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলোর একজন মহান নেতায় রূপান্তরিত হয়েছেন। তিনি সমগ্র রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন এবং তিনি ইতিমধ্যেই সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বাংলাদেশের সকল ইসলামী ঘরানার মানুষদের সাথে ওঠবস করার জন্য একটি তার নিজস্ব পরিকল্পনায় তাদের সাথে সাক্ষাতের আয়োজন শুরু করার পরেই বাংলাদেশে টনক নেড়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল তথা আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর।
কেন বলছি? আমি 5ই আগস্টের পূর্বেও বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে জামাত ইসলাম সহ, শাসনতন্ত্র ইসলামী আন্দোলন সহ, বাংলাদেশের কওমি ঘরানার আলেমদের রাজনৈতিক দল সহ সব রাজনৈতিক দলগুলোর ঐক্য চেয়েছি বারবার। আমি চেয়েছি এই ঐক্যটা এমনভাবে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন আর কেউ তৈরি করতে না পারে এবং আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র এদেশে আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে। কিন্তু বারবার বলার পরেও আমরা দেখেছি যে মহা বিপদে না পড়া পর্যন্ত কেউ যেন কারোর সাথে ঐক্য করতে খুব একটা আগ্রহী ছিল না। সর্বশেষ বিএনপির পক্ষ থেকে একটি লেটার ইস্যু হলো, শেখ হাসিনার যখন এই দেশের ইন্টারনেট বন্ধ করে অত্যাচার করেছে, তখন সেই লেটারটাও আমার ভালো লেগেছে যে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন কিংবা ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। তখন আমার ভালো লেগেছে যে না, অন্ততপক্ষে একত্রে কিছু একটা তাহলে আবার নতুন হয়তো দেখতে পাচ্ছি। কিন্তু 5 তারিখের পরে আবারও একই অবস্থা, যেই লাউ সেই কদু। আমাদের ভিতরে ঐক্যের পরিবর্তে অনৈক্যই দামাদল বেজে উঠেছে, যে যার তালে সময় নষ্ট করছি। সেটা আমি কোনো একক কোনো দলকে দোষী সাব্যস্ত করব না, বরং আমি মনে করি আমরা সার্বজনীন সকল রাজনৈতিক দলের মধ্যেই এমন কিছু পরিবর্তন হয়েছে যেটার কারণে আমাদের ঐক্যটা বিনষ্ট হচ্ছে প্রতিটা মুহূর্ত। কিন্তু আমি আজ যে কারণে কথা বলছি, যে কেন আমি ডাক্তার শফিক সাহেবকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই এজন্য, শফিক সাহেব ইসলামী রাজনীতির এই প্যাটার্নটাকে একটা আভিজাত্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সারা বাংলাদেশের ইসলামী শক্তি যে একটা টনক নাড়াতে পারে, পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, এই যে একটা বিশ্বাস, আস্থা কিংবা আলোচনা সমালোচনা, সেটা তৈরি করতে সক্ষম হয়েছেন উনি। বাংলাদেশের বিখ্যাত আরেকটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব চরমনায়ের পীরের সাথে যখন সাক্ষাৎ করলেন, মনে হলো যেন বাংলাদেশের অনেক বামপন্থীদের ঘুম নষ্ট হয়ে গেল। যারা সত্যিকার ডানপন্থীদের উত্থান চায়, ভালো চায়, তাদের ঘুম নষ্ট হয়নি। তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আরাম পেয়েছে, যেমনটা আমি পাচ্ছি। প্রতিনিয়ত আমার ঘুম ক্লিয়ার হচ্ছে, ভালো লাগছে। এবং আমি মনে করছি যে না, এই দেশটা অন্ততপক্ষে আবার হয়তো সত্যি রাইটপন্থীদের হাতে পরিচালিত হওয়া সম্ভব। বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেখেছি শফিক সাহেবের এই চরমনায়ের ভিজিটের পরেই, এই সাম্প্রতিক সময় সম্ভবত আমি যখন কথা বলছি আজকেই বিএনপির মহাসচিবের সাথে চরমনায়ের পীর সাহেবের সাথে বৈঠকের একটি সম্ভাবনা আছে। তারা একত্রে সেখানে বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন। তার মানে এখন ইসলামিক দলগুলোর ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। যারা একসময় আলোচনা করতে পারবে কিনা সেই ধরনের মানসিকতা ছিল বড় বড় রাজনৈতিক দলের মধ্যে, সেখানে এখন বড় বড় রাজনৈতিক দল মনে করেন যে তাদের সাথে আমাদের বসা উচিত। খুবই অবাক কাণ্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। তাও এমন একটা বিষয়ে তিনি শুভেচ্ছা জানালেন, সেটি সময়সীমা পার হয়ে গেছে। ইংরেজি নববর্ষ আজকে জানুয়ারি মাসের কয় তারিখ? দর্শক, জানুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে ফেব্রুয়ারি আসতে যাচ্ছে। এই সময় তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, বিষয়টা কি খুব স্বাভাবিক মনে হয়? না, স্বাভাবিক না, অবশ্যই স্বাভাবিক না। নববর্ষের শুভেচ্ছা নববর্ষের দিন বা একদিন পরে বা সাধারণত একদিন আগে সবাই জানায়, এটাই হয়। আমরা সাধারণত জানাই, রাষ্ট্রপ্রধানরাও তাই করে। যে কোনো বিজয় দিবস হোক, ওই দেশের স্বাধীনতা দিবস হোক, সেই সব দিবসে যেই দিন সেই দিন বা আগের দিন। কিন্তু প্রায় 1 মাস পরে সেই শুভেচ্ছা জানানো, এটা কি স্বাভাবিক ঘটনা? এর পেছনে কি অন্য কোনো ভূ রাজনীতি নেই? অবশ্যই আছে দর্শক। তার মানে পরিস্থিতি পাল্টাচ্ছে অবশ্যই। অন্তত এই একটা ঘটনা দিয়ে অনেক কিছু মানে বোঝা দরকার। দেখেন, কূটনীতি এমন একটা জিনিস, আপনি সরাসরি তারা কোনো কথা বলবে না, কথার মারপ্যাচের কিছু শব্দ আপনাকে বুঝতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। তা দিয়ে আপনি পর্যালোচনা করতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। যেমন দেখেন, এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে তিক্ত তলানিতে, এটা কি কেউ বলবে? বাংলাদেশ বলবে? তহিদ হোসেন বলবেন না, আমাদের সাথে ভারতের সম্পর্ক ভালো আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা চাই এইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে যেটা ছিল এখন আছে, সামনেও আরো বাড়বে। ভারতকে জিজ্ঞাসা করেন, কিভাবে কূটনৈতিক মারপ্যাচে ওই কথাগুলোই বলবে যে আমরা চাই বাংলাদেশের সুখী সমৃদ্ধিশীল প্রগতিশীল একটি বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, নানান রকম শব্দ এর ভিতরে ঢুকায় আপনাকে এমন একটা ব্যাখ্যা দেবেন, আপনি আর কিছু বলতে পারবেন না। কিন্তু এটার এদিকেও ব্যাখ্যা আছে, ওইদিকেও ব্যাখ্যা আছে। যেমন ধরেন, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন, এই শুভেচ্ছা কই জানুয়ারি মাস তো পার হয়নি, দিতেই পারেন, আপনি এটা মনে করতে পারেন। আবার মনে করতে পারলেন কি ব্যাপার, মাস শেষ হয়ে যাচ্ছে, এই দেয়াটা এটা কি? এটা আপনি পজিটিভ নেগেটিভ নানান ভাবে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আমার যেটা ধারণা, যে ভারত এখন বুঝতে পারছে যে না, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বাইরে অন্য সম্পর্ক গেলে বিপদ আছে। বিপদটা কি? বাংলাদেশকে যত দূরে ঠেলতে থাকবে, বাংলাদেশ তত বেশি অন্য বন্ধু খুঁজতে থাকবে। আর যে বন্ধুগুলি খুঁজতে থাকবে, সেই বন্ধুগুলো কিন্তু আবার ভারতের বন্ধু না, তার মানে ভারত লুজার হবে। তারপরে বিষয়টা হলো যে সম্পর্কটা কার সাথে হবে? সম্পর্কটা কি দলের সাথে, দেশ জনগণের সঙ্গে? কোনটা? দেশ এবং জনগণের সঙ্গে। চীন দেখেন কি পরিমাণ তারা বড় প্রজেক্ট করছে শেখ হাসিনার সঙ্গে, এখন রাতারাতি কিন্তু তারা ভুল পাল্টা এখন
জামাতের মিটিংও পর্যন্ত যায়, বিএনপি তো আছেই। রাশিয়া কিন্তু আবার একটু ধাক্কা খেয়ে একটু পিছিয়ে পড়ছে। তো চীন কত শার্পলি দ্রুত বেগে আগায় গেছে, তারা একেবারে বিভিন্ন দলের সঙ্গে এমন ভাবে করছে যেন আওয়ামী লীগকে চেনেই না। আবার কালকেই যাক এই সরকার, দেখবেন যে আর আওয়ামী লীগ ছাড়া আর কাউকে চেনে না। এই হচ্ছে কূটনীতি। ভারত এইটা থেকে পিছিয়ে আসছে। আমার ধারণা সেই জায়গাটাতে তারা গেইন করতে চাচ্ছে। যেমন ট্রাম্প আসার সাথে সাথে মনে হলো যেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসবে, কি না জানি না, কিছুই না। ওই ঠিকই রোহিঙ্গা যে জরুরি খাদ্য সরবরাহ সেটা অব্যাহত রাখছে তারা। আর অন্যান্য সামগ্রিকভাবে ইউএসএইডের যে বিভিন্ন ওদের স্বাস্থ্য সচেতনতা, জনসংখ্যা, নানান বিষয় নিয়ে তারা যে পরিবেশ বিষয়ে যে ডোনেশন গুলো দেয় সেটা স্থগিত রাখছে সব দেশের জন্য, বাংলাদেশও তার মধ্যে। তার মানে এই না বাংলাদেশের উপর খেপছে। তো এই বিষয়গুলি ভারতও আস্তে আস্তে অনুধাবন করছে। দেখেন এখন তারা আফগানিস্তানের সঙ্গে আগের যে তালেবানের আগের যে সরকার তার সঙ্গে কত সম্পর্ক ছিল, কত উন্নয়ন প্রকল্প তাদের ওই আফগানিস্তানে, তারপরে নাই। এখন কিন্তু তারা আফগানিস্তানে গিয়ে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করছে। এটি হচ্ছে কূটনীতি। তো বাংলাদেশ তার বাইরে যাবে কেন? সুতরাং এখন ভারত রিয়ালাইজ করতেছে যে না, বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা স্থাপন করেই তার স্বার্থটা রক্ষা করতে হবে। এবং সেই ক্ষেত্রে হ্যাঁ, ভারত আওয়ামী লীগের সঙ্গে হয়তো তার একটা মানসিক একটা সম্পর্ক ছিল, এখন হয়তো মানসিক সম্পর্ক থাকবে না, অসুবিধা কি আছে? সবার সাথে তো আর একেবারে জানি দোস্ত হয় না, কিন্তু দোস্ত হয়ে বানাইতে অসুবিধা কি? তো এখন জানি দোস্ত না হোক, এই সরকারকে বা আগামী যে সরকার আসবে তাদেরকে দোস্ত হিসাবে পাশে রাখার চেষ্টা করবে, যাতে অনেক বালা মুসিবত থেকে ভারত রক্ষা পায়। ভারতের একটা দুশ্চিন্তা, পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ছে, না জানি আবার সেই ওই আইএসআইয়ের মধ্য দিয়ে 7 সিস্টারের অশান্তি শুরু না হয়, চীন ঢুকে পড়তে পারে, নানা বাঁধের প্রকল্প নিয়ে যদি ঢুকে পড়ে, তাহলে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকায় চীনের লোকজন যদি ছড়ায় পড়ে, তাহলে এটা ভারতের জন্য উদ্বেগ হবে। সুতরাং ভারত আমার ধারণা যে বুঝতে পেরে এখন তারা আস্তে আস্তে ইউটার্ন নেওয়া শুরু করেছে। দর্শক, দেখা যাক আগামী দিনে আরো পরিষ্কার হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।